আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? সবাই আশা করি সকলে ভালো আছো। আমরা পদার্থ বিজ্ঞানের প্রথম পত্র থেকে পড়ছিলাম পর্যায়বৃত্ত গতি। আজকে আমরা ওই অধ্যায় থেকে বাকি অংশটুকু আলোচনা করতে চেষ্টা করব। আজকে আমরা সরল দোলকের যে ব্যবহারটা সেটা আমরা দেখতে চেষ্টা করব, আর কিছু গাণিতিক সমস্যা দিয়ে আমরা ক্লাসটা শেষ করতে চেষ্টা করব। তাহলে সরল দোলকের ব্যবহার আজকে আমরা কোন অধ্যায় পড়ব? পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। তাহলে সরল দোলকের ব্যবহারটা আমরা আলোচনা করব। তাহলে তোমরা সরল দোলক কাকে বলে এটা সম্পর্কে তোমাদের আশা করি অভিজ্ঞতা আছে, তোমাদের জ্ঞান আছে, তার কারণ তোমরা 9-10 এটা পড়ে এসছো। সরল দোলক সাধারণত আমরা বলে থাকি একটা নমনীয় ওজনহীন অপসারণশীল একটা সুতার সাহায্যে যদি কোনো একটা বস্তুকে বেঁধে এদিক ওদিক দুলিয়ে দেওয়া যায় তাহলে এই ব্যবস্থাটাকে বলা হয় সরল দোলক। তো সরল দোলকের তিনটি ব্যবহার আমরা আলোচনা করব। প্রথম যে ব্যবহারটা সেটা হচ্ছে সরল দোলকের সাহায্যে আমরা জি এর মান নির্ণয় করব, অবিকর্ষ ত্বরণ জি। আর দ্বিতীয়ত প্রথম যেটা সেটা জি এর মান নির্ণয়, এটা আমরা দেখব। দ্বিতীয়ত দেখব পাহাড়ের উচ্চতা কিভাবে নির্ণয় করা যায়। এই সরল দোলকের সাহায্যে আমরা পাহাড়ের উচ্চতাটা নির্ণয় করব। তৃতীয়ত সময় নির্ণয় করব, সময়। তাহলে দেখো আমরা সরল দোলকের সাহায্যে তিনটা জিনিস আমরা নির্ণয় করব। তাহলে প্রথমটা এখন চলে আসি। প্রথমটা হচ্ছে জি এর মান নির্ণয়। জি এর মান নির্ণয় করার আগে আমরা সরল দোলকের সূত্রর সহায়তা নিব। সরল দোলকের জি এর মান নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? একটা সরল ধরে নেই, কোন একটা ধীর অবলম্বন থেকে একটা সুতা একটা আংটার মধ্যে বেঁধে সুতার সাহায্যে একটা বব বা একটা গোলাকার একটা বস্তু আমরা দুলিয়ে দিলাম। তো এই ব্যবস্থাটা হচ্ছে সরল দোলক। এই সরল দোলককে যদি আমি অল্প বিস্তারে সামান্য একটু বিস্তার করে 4 ডিগ্রি প্রায় 4 ডিগ্রি পর্যন্ত বিস্তার করে যদি আমি এটাকে ছেড়ে দেই তাহলে এই বিস্তারটা জন্য আমরা যে দোলনকাল পাবো সেই দোলনকালের মানটা কি হবে? টি সমানুপাতিক √L, সরল দোলকের দ্বিতীয় সূত্র, দৈর্ঘ্যের সূত্র। আর তৃতীয় সূত্রটা হচ্ছে দোলনকাল। একটা সরল দোলকে দুলিয়ে দিলে দোলনকালটা হবে অভিকর্ষ ত্বরণের বর্গমূলে ব্যস্তানুপাতিক। তাহলে এই দুইটা সূত্র আমাদের কাজে লাগিয়ে আমরা জি নির্ণয়ের সূত্রটা বের করব। তাহলে এখন এই দুইটা সূত্রকে যদি আমরা কাজে লাগাই তাহলে দেখো দোলনকাল বা পর্যায়কাল। পর্যায়কাল কাকে বলে? একটা সরল দোলকে দুলিয়ে দেওয়া হয় তাহলে এই পূর্ণ একটা স্পন্দন যেতে যেই সময়টা লাগে সেই সময়টাকে বলা হয় দোলনকাল বা টি। আর এলটা হচ্ছে এই দৈর্ঘ্যটা, এটার একদম কেন্দ্রবিন্দুতে শুরু করে এই সুতার দৈর্ঘ্যটা, সুতার দৈর্ঘ্যটা হচ্ছে এল। তাহলে দৈর্ঘ্যের উপর নির্ভর করছে দোলনকাল। দোলনকালটা দৈর্ঘ্যের বর্গমূলে সমানুপাতিক। তার দোলনকাল কাকে বললাম? একটা পূর্ণ স্পন্দন দিতে। ধরে নিই একটা দোলক আমি এইখানে টেনে নিয়ে
ছেড়ে দিলাম, ছেড়ে দিলে এটা কি হবে, এদিকে এসে আবার এই পর্যন্ত যাবে, গিয়ে আবার কি এটা ফিরে আবার এই পর্যন্ত যখন আসবে, তখন এটাকে আমরা কি বলবো, দোলন কাল বা পর্যায় কাল। একটা পূর্ণ স্পন্দন দিতে এখানে গিয়ে আবার ফিরে আসবে, একটা পূর্ণ স্পন্দন দিয়ে যে সময়টা লাগে সেই সময়কে আমরা কি বলবো, দোলন কাল। এই দোলন কালটা দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। এর পরের সূত্রটা হচ্ছে দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখন এই দুইটা সূত্র যদি আমি একত্র করি তাহলে কি হয়, টি সমানুপাতিক √L/G, তাই না? এই দুইটাকে একত্রিত করলে আমরা এই সূত্রটা পাবো। তাহলে এখন আপনি সমানুপাতিক চিহ্নটা যদি তুলে দেই, একটা ধ্রুব সংখ্যা দিতে হবে, ধরে নিই এটা 2π √L/G। তাহলে এটা হলো দোলনকালের সমীকরণ। এখন এখান থেকে আমরা জি এর মানটা বের করব। জি এর মানটা যদি বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, উভয় পক্ষে বর্গ করে নিতে, তার কারণ এখানে বর্গমূল আছে, বর্গমূল এবং বর্গ ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তাহলে উভয় পক্ষে বর্গ করলে কি হয়, t² 4π² L/G, তাই না? 4π², এটাকে বর্গ করলে কি হয়, এখানে আমি লিখে দিই তাহলে তোমাদের বুঝতেছো, বর্গ করে আমি যদি এই সমীকরণটা বর্গ করি তাহলে কি হয়, t² = 4π² L/G, তা রুট আর স্কয়ার কেটে যাবে। এখন কোনাকুনি গুণ করে ফেলি, কি হয়, t²G = 4π² L, অতএব শুধু জিটা কি হবে, 4π² L/t²। এটাই হচ্ছে জি এর মান নির্ণয় সমীকরণ। তাহলে জি এর মান নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো এখানে কি আছে, 4π² L/t²। তাহলে আমাদের প্রথমে আমরা একটা স্কেলের সাহায্যে কি করব, এই সুতার দৈর্ঘ্যটা নির্ণয় করে ফেলবো, এবং এখানে যে ববটা আছে এটার ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে এলটা হচ্ছে কি, সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ, দুটো যোগ করলে আমরা এলটা পেয়ে যাব। তাহলে আমাদের কি দরকার, একটা স্লাইড ক্যালিপার্স, যার সাহায্যে আমরা এই ববের ব্যাসার্ধ নির্ণয় করব, আর একটা মিটার স্কেল হলে চলবে, আমরা এই সুতার দৈর্ঘ্যটা নির্ণয় করে ফেলবো। তো দুইটা নির্ণয় করে আমরা ক্যাপিটাল এল, এই এলটা পাবো। এখন টিটা কি করে পাবো, টিটা হচ্ছে দোলনকাল, একটু আগে বলেছি, কোন একটা সরল দোলকের পূর্ণ স্পন্দন দিতে যে সময়টা, তাহলে এই সময়টা আমি যদি এখান থেকে টেনে আবার ছেড়ে দিই তাহলে এটা অনবরত ঘুরতে থাকবে। তাহলে আমি যদি ধরে নিই 10 বার বা 20 বার দোলনের জন্য কত সময় লাগলো, সেটা আমরা কি একটা স্টপ ওয়াচের সাহায্যে নির্ণয় করে নিলাম। এরপরে যদি আমি 10 বারের সময় নিই তাহলে 10 দিয়ে ভাগ করলেই আমার একবার দোলনের সময় কত সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা এভাবে একটা স্টপ ওয়াচ, একটা মিটার স্কেল, একটা স্লাইড ক্যালিপার, এই তিনটা যন্ত্র ব্যবহার করে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মানটা বের করতে পারি। তাহলে আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে জি এর মান কি করে বের করা যায় সরল দোলক ব্যবহার করে। তাহলে আমরা পরের ব্যবহারে চলে আসি। তাহলে আমরা জি এর মান নির্ণয় করলাম। এখন দ্বিতীয়টা কি ছিল, দ্বিতীয় যে ব্যবহারটা কি ছিল, পাহাড়ের উচ্চতা। পাহাড়, একটা অনেক উঁচু পাহাড়, এই পাহাড়ের উচ্চতাটা নির্ণয় করতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই না? কিন্তু আসলে বৈজ্ঞানিকরা সমস্ত জিনিসকে সহজ করে দিয়েছেন, যে উঁচু উঁচু পাহাড় এগুলোর উচ্চতাটা নির্ণয় করা সহজ পদ্ধতি আছে। সে পদ্ধতিটা হচ্ছে যে আমি পাহাড়ের পাদদেশে গিয়ে
দোলনকাল নির্ণয় করবো কি দিয়ে? এই সরল দোলকের সাহায্যে। একটু আগে যে আমরা দোলনকালটা বের করেছি, দুলিয়ে দিয়ে এটা সময়টা নির্ণয় করেছি, কয়বার দুলল সেই দোলন কালটাকে আমরা নির্ণয় করব পাহাড়ের পাদদেশে। এরপরে ওই সরল দোলকটা নিয়ে আমি পাহাড়ের উপরে চলে যাব, উপরে গিয়ে ওখানে আবার দোলনকাল নির্ণয় করব। এই দুই জায়গার দোলনকাল যদি আমরা নির্ণয় করতে পারি, তবে আমাদের কি হবে? আমাদের এই দোলনকাল নির্ণয় করে আমরা একটু আগে যে জি এর মানটা বের করেছি, সেই পাহাড়ের পাদদেশে জি এর মান কত হয়? জি এর মান নির্ণয় করতে কি হয়? দোলনকালটা বের করতে হয়, তাই না? দোলনকাল বের করে জি এর মানটা বের করব। আবার উপরে গিয়েও ঠিক অনুরূপ ভাবে আমরা দোলনকাল নির্ণয় করব। দোলনকাল নির্ণয় করে পাহাড়ের উচ্চতায় জি এর মানটা কত এটা বের করব। এটা বের করে আমরা সহজভাবে সূত্রে বসিয়ে দেব, হয়ে যাবে। তাহলে আমরা ধরে নেই নিউটনের মহাকর্ষ সূত্র তোমরা সকলেই জানো। নিউটনের মহাকর্ষীয় সূত্র, নিউটনের মহাকর্ষীয় সূত্র কি ছিল? জি সমান জিএম ডিভাইড বাই আর স্কয়ার। এটা একটা সূত্র ছিল না? জিটা কি? অভিকর্ষ ত্বরণ। আর এই ক্যাপিটাল জিটা কি? তোমরা সবাই জানো ক্যাপিটাল জিটা মহাকর্ষ ধ্রুব। আর এই ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর, আর আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই নিউটনের মহাকর্ষ সূত্র ব্যবহার করে এটা হচ্ছে পৃথিবীতে মানে আর্থ, মানে পৃথিবীতে জি এর মানটা কত আমরা এটা বের করলাম। পৃথিবীতে জি এর মান এটা বের করলাম আমরা। এরপরে পাহাড়ের উচ্চতায় জি এইচ ধরে নিলাম। এটা কি হবে? জি এম, এই পৃথিবীর ব্যাসার্ধের সাথে একটা এইচ যুক্ত হবে। তাহলে আমরা কি পেলাম? পৃথিবীতে, আমরা পৃথিবীর বানানটা আর একটু সুন্দর করে লিখতে পারি, পৃথিবীতে। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রানুসারে আমরা কি লিখলাম? পৃথিবীতে জি এর মান জিএম ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে আমাদের জি এর মান নির্দিষ্ট, এম নির্দিষ্ট, আরও নির্দিষ্ট পৃথিবী পৃষ্ঠে। সুতরাং জি এর মান আমরা জানি পৃথিবী পৃষ্ঠে কত হবে। তাহলে মানগুলো বসালেই জিটা বের হয়ে যাবে। এখন পাহাড়ের উচ্চতায় জিএসটা কত হবে? জিএম আর প্লাস এস হোল স্কয়ার। এখন একটাকে আরেকটা দিয়ে ভাগ করে ফেলি, তাহলে জিই ডিভাইড বাই জিএইচ কত হয়? জিএম ডিভাইড বাই আর স্কয়ার ইন্টু আর প্লাস এইচ হোল স্কয়ার ডিভাইড বাই জিএম। দেখো আমি এখানে ভাগ করেছি, যখন এই ডান পাশের অংশটুকুকে আমি গুণ করে দিলাম তাহলে কি হবে? এটা উল্টে যাবে, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, তাই তো? তাহলে জিএম ক্যান্সেল হয়ে যায়। তাহলে থাকবে কি? আর প্লাস এইচ ডিভাইড বাই আর হোল স্কয়ার দেওয়া যায়। তার কারণ কি? আর প্লাস এইচ এর উপর স্কয়ার আছে, আবার নিচে আর এর উপরও স্কয়ার আছে। তাহলে আলাদা আলাদা ভাবে স্কয়ার না দিয়ে আমি কি করলাম? হোল স্কয়ার দিয়ে দিলাম, তাই তো? তাহলে এখন আবার আমরা এটাকে আরো সিম্পলিফাই করি। আচ্ছা, সিম্পলিফাই করার আগে আরেকটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে জিই ডিভাইড বাই জিএইচ। আমাদের কি করতে হবে? এইচ বের করতে হবে তো, তাই না? যদি এইচ বের করতে, তাহলে এইচটাকে আমি এই পাশে নিয়ে আসি। নিয়ে আসতে হলে এখানে যেহেতু স্কয়ার আছে, আচ্ছা তাহলে আমরা এই পাশে নিয়ে আসতে গেলে আমাদের আর প্লাস এইচ ডিভাইড বাই আর হোল স্কয়ার, এবং এটাকে ওই পারে নিয়ে গেলাম জিই ডিভাইড বাই জিএইচ।
এখন যদি আমি এই বর্গটাকে তুলতে যাই তাহলে কি করতে হবে? আর প্লাস এইচ ডিভাইড বাই আর সমান ওই 5টা বর্গমূল হয়ে যাবে, তাই না? তোমরা এই সিস্টেমটা আশা করি জানো। উভয় পক্ষে বর্গমূল করলে একই কথা, বর্গমূল করলে বর্গমূল এবং বর্গ ক্যান্সেল হয়ে যাবে। আর প্লাস এইচ ডিভাইড বাই আর রুট ওভার জিই ডিভাইড বাই জিএইচ। আচ্ছা, এখন দেখো এটাকে আরো যদি সিম্পলিফাই করি আমরা, তাহলে কি হয়? এই 8টা ডিভাইড বাই আর প্লাস এইচ বাই আর এইভাবে লেখা যায় না? এই 8টা তো আর এর সাথে আছে, এইচ এর সাথে আছে, তাহলে এটা প্লাস এটা করে দিলাম। এখন কি হবে? আচ্ছা, এটা নিচে সম্ভবত দেখা যাবে না, আমি উপরে লিখি। এখন কি আর আর ক্যান্সেল হয়ে যাবে, কি থাকবে? 1 থাকবে। 1 প্লাস এইচ বাই আর রুট ওভার ডিই বাই ডিএইচ। এখন 1টাকে ওই পারে নিয়ে যাই, তাহলে কি হবে? এইচ বাই আর রুট ওভার ডিই ডিএইচ মাইনাস 1। এখন শুধু এইচটা যদি রাখতে যাই তাহলে এইচটা আরটা কি হবে? ওই পারে গুণ হয়ে যাবে, আর রুট ওভার ডিই ডিভাইড বাই ডিএইচ মাইনাস 1। তাহলে দেখো আমরা এতক্ষণ যে গাণিতিক কাজগুলো করলাম, এই গাণিতিক কাজগুলো করার ফলে আমাদের কি হলো? শেষ পর্যন্ত আমরা একটা রাশিমালা পেলাম, যে রাশিমালা দিয়ে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারবো। একটু আগে বলেছিলাম যে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে জি এর মান পাহাড়ের উচ্চতায় গিয়ে নির্ণয় করব, অন্যটা হচ্ছে পাহাড়ের নিচে। এই দুই জায়গায় যদি আমরা জি এর মান নির্ণয় করতে পারি তবে আমাদের কি হবে? পাহাড়ের উচ্চতাটা বের হয়ে যাবে। কত সহজ ব্যাপারটা, তাই না? আমাদের একদম বড় বড় মাপকাঠির যন্ত্র বা ফিতা দরকার হলো না, শুধু আমরা এক হাতে একটা সুতা হলেই হবে, আর ছোট্ট একটা লোহার খণ্ড বা পাথর খণ্ড হলেই হবে। এটা এক জায়গায় ঝুলিয়ে যদি আমি দোলনকালটা নির্ণয় করতে পারি আর সুতার দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারি, তবে আমাদের কি জি এর মানটা নির্ণয় হয়ে যাবে। তো জি এর মানটা আমরা কোথায় নির্ণয় করব? একদম ভূমিতে একবার, দ্বিতীয়বার হচ্ছে পাহাড়ের উঁচুতে উঠে। এই দুই জায়গায় শুধু জি এর মানটা নির্ণয় করব, তবে আমাদের কি হবে? পাহাড়ের উচ্চতাটা বের হয়ে। তার কারণ আরটা হচ্ছে ধ্রুব, পৃথিবীর ব্যাসার্ধ, এটা আমাদের জানা মান। এই মানটা আমরা নির্দিষ্ট ধ্রুব মান এটা এখানে বসিয়ে দেব, আর বাকি দুইটা জি এর মান যে বসাতে পারি তবে আমরা পাহাড়ের উচ্চতাটা নির্ণয় করতে পারবো। এই পাহাড়ের উচ্চতায় তুমি যত উপরে যাও না কেন, জি এর মান কি বাড়বে না কমবে? জি এর মান যত উচ্চতে যাবে জি এর মানটা কমতে থাকবে। ভূমিতে জি এর মানটা হচ্ছে সর্বাধিক। জি এর নির্দিষ্ট মানটা কত তোমরা তো জানো, 9.81, তাই না? জি হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে মোটামুটি একটা স্বতঃসিদ্ধ স্বীকৃতি একটা মান, 9.81 মিটার পার সেকেন্ড। তাহলে এই জি এর মানটা যখন ভেরি করে তখন কিন্তু আবার দোলনকালেরও পার্থক্য হয়ে যায়, আর দোলনকাল পার্থক্য হলেও ঘড়ির কাঁটাও কিন্তু তোমার কি হবে? দোলক ঘড়ির সময়ে সমস্যা দেখা দেবে। তাহলে আমরা দ্বিতীয় যে ব্যবহারটা সেটা দেখলাম, পাহাড়ের উচ্চতা নির্ণয় কিভাবে নির্ণয় করতে হয় গাণিতিকভাবে দেখালাম। আর যেই সমীকরণগুলো আমি বক্স দিয়ে দেখাচ্ছি এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এটা যদি তোমরা মনে না রাখো তবে তোমাদের কি অবস্থা হবে? তোমরা কোনো গাণিতিক সমস্যা বা সৃজনশীল সমাধান করতে পারবে না। এটাকে আমরা
একটু অন্যভাবে লিখতে পারি, এই যে জি এর মানটা, জি এর পরিবর্তে আমরা দোলনকাল দিয়েও লিখতে পারি। দোলনকাল এবং জি কি ব্যস্ত আনুপাতিক? আমি দেখেছিলাম না, টি সমানুপাতিক √/জি, এটা দেখেছিলাম। আচ্ছা, যদি তাই হয় তাহলে এখানে আমরা এই √/জি বা জিএস এটাকে আমরা দোলন কাল দিয়েও প্রকাশ করতে পারবো। আমরা নেক্সটে আসছি। তাহলে আপাতত এই বক্সটা আমাদের থাকলো। আমরা এখন চলে যাব সময় নির্ণয়। একটু আগে আমরা জি এর মান নির্ণয়ের সূত্র দেখেছি, এখন আমরা দেখলাম পাহাড়ের উচ্চতা নির্ণয় সূত্র। এখন চলে আসি তৃতীয় নম্বরে, সময় নির্ণয়। তাহলে সময় যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু বলেছি সরল দোলকের বা দোলকের ব্যবহার আমরা এখানে করব, আমরা জানি যে কিছু কিছু ঘড়ি আছে যা নিচে কিছু দোলক ঝুলানো থাকে, এগুলোকে দোলক ঘড়ি বলা হয়, তাই না? সব ঘড়ি তো ডিজিটাল আর অ্যানালগ না, কিছু ঘড়ি আছে যে দোলক ঘড়ি, নিচে তোমার একটা দোলক দুলতে থাকে। তাহলে এই দোলক ঘড়ির সাহায্যে আমরা কি করতে পারি? সময় নির্ণয় করতে পারি। কিন্তু যখন এই দোলক ঘড়িটা ভূমি থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় তখনই হয় বিপরীত। তখন কি করে? এই সরল দোলকের যে দুলছে যে দোলন কালটা, এটার তোমার পার্থক্য হয়ে যায়। যদি আমি পাহাড়ের উচ্চতায় নিয়ে যাই ওখানে কি হবে? জি এর মান কমে যাবে, আর জি এর মান কমে দোলন কাল বেশি হবে। তার কারণ কি? জি এবং দোলন কাল পরস্পর ব্যস্তানুপাতিক, উল্টানুপাতিক। তাহলে কি হলো? আমি যদি পাহাড়ের উপর নিয়ে যাই তাহলে পাহাড়ের উঁচুতে জি এর মানটা কি হবে? কমে যাবে, আর দোলন কালটা বেড়ে যাবে। আর সেক্ষেত্রে কি হবে? ঘড়ির কাঁটার মধ্যেও তোমার ঘড়িটা কি হবে? স্লো হয়ে যাবে, সময়টা কম দেবে। তাহলে শুধু পাহাড়ের উঁচুতে না, এই দোলক ঘুরে আরো একটা সমস্যা আছে, সেটা হলো যে শীত গ্রীষ্ম অতিরিক্ত গরম হলে মানে স্বাভাবিক টেম্পারেচারটা ঠিক থাকবে, অতিরিক্ত টেম্পারেচার যদি হয় তখন কি হয়? আমরা জানি তাপ বাড়লে কোনো একটা বস্তুর বা কোনো ধাতব বস্তুর কি হয়? প্রসারণ ঘটে, তাই না? সেক্ষেত্রে কি হবে? এই যে দোলকের যে জিনিসটার উপরে ঝুলছে এটার কি হবে? তাপ বাড়লে দৈর্ঘ্য বেড়ে যাবে, আর দৈর্ঘ্য বাড়লে কি হয়? আমরা 1 নম্বর সূত্র 2 নম্বর সূত্রটা কি দেখেছিলাম? দৈর্ঘ্য বাড়লে কি হবে? দোলন কালটাও বেড়ে যাবে, আর দোলন কাল যদি বেড়ে যায় তাহলে কি হবে? আবার ঘড়ি স্লো হবে। কিন্তু আবার উল্টোটাও হয়, যেমন অনেক শীত পড়েছে, শীত পড়লে কি হয়? ঠান্ডার জায়গায় যদি কোনো ধাতব বস্তু রাখা হয় সেটা কি হয়? সংকুচিত হয়। যেহেতু এগুলো দোলক ঘড়ি ধাতব পদার্থে তৈরি, তখন কি হবে? এই দোলকের যেটার মধ্যে দিয়ে দুলছে সেটার কি হবে? দৈর্ঘ্যটা কমে যাবে। দৈর্ঘ্য কমলে কি হবে? দোলনকাল কমে যাবে, দোলনকাল কমে গেলেও ঘড়ি ফাস্ট হবে, ঘড়ির সময় বেশি দেবে। তাহলে দোলক ঘড়িতে তাপমাত্রার সাথে সম্পৃক্ত, পাশাপাশি উচ্চতার সাপেক্ষেও সম্পৃক্ত। তো দোলক ঘড়ির কিছু সমস্যা আছে, কিন্তু আবার সমাধানের ব্যাপারও আছে। তাহলে যদি কোনো একটা দোলক ঘড়ি ধরে নাও আমি পাহাড়ের উচ্চতা নিয়ে গেলাম, সেখানে দেখা গেল দোলক ঘড়িটা সময়ে কিছু পার্থক্য হচ্ছে, বা শীতকালে কিছুটা সময় পার্থক্য হচ্ছে, তাহলে আমরা দেখব যে কত সেকেন্ড পার্থক্য হচ্ছে, কতটুকু পার্থক্য হচ্ছে সেটা আমরা বের করতে পারবো।
তাহলে বের করার জন্য একটা সূত্র আছে, টি সমান 2 ইন্টু 24 ঘন্টায় কত সেকেন্ড সেটা বের করতে হবে। তার কারণ হচ্ছে একটা দোলক ঘড়ি সেকেন্ডে একবার টিক দেয়, কিন্তু দোলক ঘড়িটা হচ্ছে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক মানে কি, সেকেন্ডে 2 বার দোলক দিতে হবে। তাহলে একবার টিক দেয়, একবার টিক দিতে তাদের দিনে কতটা সময় লাগবে? তাহলে ধরে নি 24 ঘন্টা একদিন, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। এটাকে গুণ করো, কত হয়? 12 36 24। দেখো এত সেকেন্ড হয় কিনা, দেখো তোমরা একটু ক্যালকুলেট করে দেখো। 86,400 সেকেন্ড একদিনে। একদিনে এত সেকেন্ড, একদিনে কত সেকেন্ড? 86,400 সেকেন্ড। তাহলে সূত্রটা এমন হবে 2 ইন্টু, তাহলে যেহেতু 1 সেকেন্ডে 2 বার টিক দেয়, তাহলে 2 ইন্টু 86,400 ডিভাইড বাই মাইনাস n, মাইনাস প্লাস দিতে পারো, প্লাস মাইনাস। দেখো এটাও একটা সূত্র, এই সূত্র তোমরা মনে রাখবে। একটু আগে একটু পরে আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদের জিনিসটাকে বোঝার চেষ্টা করব। কারণ এই সূত্রটার মধ্যে হচ্ছে যে এনটা দ্বারা বোঝাচ্ছে যে সে সেকেন্ডে কয়বার কতটুকু সময় হারাচ্ছে, কত সময় লস করছে, বা কতটুকু সময় সে ফার্স্ট হচ্ছে সেটা বোঝানোর জন্য। আর বাকি সব ঠিক আছে, তাহলে ওই সেকেন্ড দোলনকালটা বের হয়ে যাবে। তাহলে এখন তোমাদেরকে একটা এই দুইটা সূত্র মনে রাখতে হবে। এখন আমি জাস্ট একটা এক্সাম্পল দেব তোমাদের, এই এক্সাম্পলটা দিলেই তোমাদের এই সূত্রগুলো ব্যবহারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে উদাহরণটা দেখো, একটি দোলক ঘড়ি, তোমরা লিখে ফেলো খাতায়, একটি দোলক ঘড়ি পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়। দোলক ঘড়িটা কি পাহাড়ের নিচে সঠিক সময় দেয়, কিন্তু পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে ঘন্টায় কতটুকু সময় লস করে? ঘন্টায় 30 সেকেন্ড। আচ্ছা 30টা ইংরেজিতে লিখে ফেলি, 30 সেকেন্ড সময় হারায়। তাহলে এটা আমাদের প্রশ্ন, একটি দোলক ঘড়ি পাহাড়ের পাদদেশে সঠিক সময় দেয়, কিন্তু পাহাড়ের উচ্চতায় নিয়ে গেলে ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, আর 30 সেকেন্ড সে স্লো হয়ে যায়। একটু আগে আমি এটা বলেছি কেন স্লো হয়। আচ্ছা তাহলে প্রশ্নটা কি হবে? এখন প্রশ্ন ধরি, পাহাড়ের উচ্চতায় দোলন কাল কত? যেহেতু পাহাড়ের উচ্চতা দিলে ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, তাহলে দোলনকাল নিশ্চয়ই পার্থক্য হবে। তাহলে ওখানে কত দোলনকাল সেটা বের করবা। আর খ নম্বর হচ্ছে, উপরের তথ্য থেকে পাহাড়ের উচ্চতা নির্ণয় সম্ভব হবে কি?
মানে উপরে যে তথ্যটুকু দেওয়া আছে, শুধু দেওয়া আছে ঘন্টা 30 সময় হারায়। তাহলে এটা দিয়ে তোমার কি করতে হবে, পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যাবে কিনা সেটা তোমাদের দেখতে হবে। তাহলে এখন আমরা ক নম্বরের সমাধানটা করে ফেলি। পাহাড়ের উচ্চতা দোলনকাল নির্ণয়। দেখো আমি সময়ের নির্ণয়ের জন্য এই সূত্রটা রেখেছি, আর উচ্চতা নির্ণয়ের জন্য এই সূত্রটা তোমাদের দেখিয়েছি। এই দুটা সূত্রে আমাদের ক এবং খতে কাজে লাগবে। তো কতে এখানে তাহলে আমরা পাহাড়ের উচ্চতা দোলনকাল কত, তাহলে ক এর উত্তর করতে গেলে আমাদের এই সূত্রে সহায়তা নিতে হবে। কিন্তু এখানে বলেছে কি 30 হারায়, যদি সময় হারায় সেক্ষেত্রে হবে সূত্রটা মাইনাস। প্লাস মাইনাস দিয়েছে এই কারণে, যদি সময় তোমার বেশি ফাস্ট হয়ে যায় ঘড়ি তখন প্লাস হবে, আর যদি স্লো হয় তখন সূত্রটা মাইনাস, আমরা মাইনাস ব্যবহার করবো। তাহলে ধরে নেই এটা টি প্রাইম। পাহাড়ের উচ্চতায় দোলনকাল কত, তাহলে পাহাড়ের দোলনকাল যদি আমরা বের করি এই সূত্রতে বের করি 2 × 8 6 400, এরপরে মাইনাস এনটা কত হবে, এনটাই বলেছিলাম কত সময় হারায়। তাহলে দেখো এখানে বলছে 30 সেকেন্ড সময় হারায় ঘন্টায়, কিন্তু আমাদের এই ঘন্টাকে কত সেকেন্ডে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে আমাদের এইখানে 30 সেকেন্ড যেহেতু সময় হারায়, তাহলে এখন এক কাজ করতে হবে। তাহলে আমাদের তো যেহেতু 24 ঘন্টা একদিন, তাহলে ঘন্টায় যদি 30 সেকেন্ড সময় হারায় তাহলে দিনে কতটুকু সময় হারাবে সেটা, দিনে কয় ঘন্টা, 24 ঘন্টা, 24 গুণ 30 কত হয়, ঘন্টায় 30 সেকেন্ড সময় হারালো, তাহলে 24 ঘন্টায় কতটুকু সময় হারাবে, 0 3 4 12 3 2 6 7 720। তাহলে এন এর জায়গায় 720 লিখবা। এখন এটাকে তোমরা ক্যালকুলেশন করে দেখো, তোমাদের ক্যালকুলেটর থাকলে তোমরা ক্যালকুলেটর বের করে নাও। তা আমার যতদূর মনে আছে 2.016 সেকেন্ড এমন একটা মান আসবে। তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে এটাকে সত্যতা যাচাই করে দেখো। তাহলে আমরা যদি ঘন্টায় কিছু সময় হারায়, কিছু সময় লস করে কোথাও নিয়ে গেলে, তখন এই সূত্রটা, আর যদি সময় বাড়তি হয় যেমন শীতকালে বাড়তি হবে তখন কি করবা, প্লাস দিয়ে করবা। এই জিনিসটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন খ নম্বরটা কিভাবে করবা এটার আমি একটু ইঙ্গিত দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় চেষ্টা করবা। আমাদের বলছে উপরের তথ্য থেকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব হবে কি, হ্যাঁ সম্ভব হবে। তার কারণ হচ্ছে আমাদের সূত্রে কি আছে, জি এর মানটা আছে, আর এই জি এর মানের জন্য আমাদের দরকার কি, দোলনকাল দরকার। দোলনকাল তো একটা বের হলো, আর যেহেতু এটা সরল দোলক, একটা সেকেন্ড দোলক, সেকেন্ড দোলকের দোলনকাল থাকে 2 সেকেন্ড। তাহলে টি প্রাইম আমরা এটা পেলাম, আর টিটা কত পাবো, 2 সেকেন্ড, টি পাবো 2 সেকেন্ড, আর টি প্রাইমটা তো আমরা পেলাম। তাহলে দেখো এখন আমরা জানি এই সমান আর √GE ডিভাইড বাই GH -1। দেখো আর এর মানটা পৃথিবীর ব্যাসার্ধ, এটা আমাদের জানা কত, আর সমান 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার। তো এটা মিটার নিলে কত হবে, 6.4 × 10⁶ মিটার। কিলোমিটার নেওয়া যাবে না, আমাদের মিটারে নিতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা আর √, দেখো আমরা সরল দোলকের সূত্রে দেখেছিলাম দোলনকালটা অভিকর্ষীয় ত্বরণের ব্যস্তানুপাতিক। তাহলে এটা যদি রুট হয়
আমরা জানি T1, আচ্ছা যেহেতু উচ্চতা TH ধরি আমরা, এখানে প্রাইম না দিয়ে আমরা TH উচ্চতায় দোলনকাল, TH বাই TE রুট ওভার GE বাই GH। এটা কিভাবে আসলো? এটা যদি আমরা সরল দোলকের সূত্র দিয়ে আমরা প্রমাণ করি তাহলে এভাবে আসবে। তোমরা আপাতত ধরে নাও এভাবে। আর এটাকে যদি আরো আমরা বিস্তারিত বলতে চাই, আমাদের সময় স্বল্পতার জন্য তোমাদের এখন বিস্তারিত হয়তো বলা যাবে না, তারপরেও যদি তোমরা মনে করো আমি কিছু দেখিয়ে দিতে পারি এটা আসলো কিভাবে। তো এইভাবে আর কি আমরা 2 পাই রুট ওভার L বাই GH এবং TE সমান কি হবে 2 পাই রুট ওভার L বাই GE। এখন এটাকে এটাতে ভাগ করলেই দেখবে এই অবস্থায় চলে আসে, আর কোনো তোমাদের চিন্তার কারণ নেই। একটাকে একটা ভাগ করে দেখো এরকম চলে আসে। তাহলে এইটার সমান আমরা কি লিখবো? TH বাই TE -1। এখন মানটা বসো, সহজে হয়ে যাবে। আর এর মান আমরা কত বলেছি? 6.4 10⁶। আচ্ছা TH কত পেয়েছি আমরা? 2.016। TE কত হবে? সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড হয়, তাহলে 2 -1। এটাকে ক্যালকুলেশন করে দেখো, আমাদের এই যে উচ্চতা পেয়ে যাবে। তবু আমি যতটুকু এটার মানটা অনুমান করতে পারছি 53 পয়েন্ট সামথিং, ধরো 5 এমন হবে, এত মিটার। তাহলে পাহাড়ের উচ্চতা যদি আমরা নির্ণয় করতে যাই কাছাকাছি হবে আর কি, আমি একটা আনুমানিক মান ধরলাম। তাহলে তোমরা এভাবে বাসায় আরো অঙ্ক প্র্যাকটিস করে দেখবে। তোমাদের আজকে যে পর্যন্ত আলোচনা হলো আশা করি তোমরা উপকৃত হয়েছো। এখন বাসায় চর্চা করবে, তাহলে তোমাদের বাকি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তোমাদের সামনে প্রি-টেস্ট পরীক্ষা, আশা করি তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে, তোমাদের যে সিলেবাস ছিল এই সিলেবাস থেকে প্রশ্ন করা হয়েছে, ভালো করে প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষা দাও, সৎভাবে পরীক্ষা দিও। আশা করি তোমরা ভালো করবে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি।